সবাইকে নমস্কার, myself Dibakar Roy and I welcome you all in my YouTube channel Smart Study. So this is part 1 of our new series that is Indian Polity, যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়ে আমরা শুরু করব and since this is part 1 এখানে আমরা ইম্পর্টেন্ট টপিকসগুলোকে ডিসকাস করব and after that we will revise all these topics through some MCQs. Okay, and likewise নেক্সট পার্টগুলোর মধ্যে আমরা বাকি কনসেপ্টগুলোকেও ডিসকাস করব and রিভিশন করতে থাকবো with some MCQs, right? So stay tuned with us for more updates, right? So let us start our today's session with a positive note, that is, success consists of going from failure to failure without loss of enthusiasm, right? ফেলিয়ার থেকে ফেলিয়ারে যখন আমরা যেতে থাকবো যেতে মানে আমরা একটা টাইমে সাকসেসে পৌঁছাবো যদি আমরা এনথুসিয়াজম না হারাই, রাইট? আমাদের মধ্যে অ্যাক্টিভনেস থাকতে হবে। সো ইট ওয়াজ সেড বাই উইনস্টন চার্চিল, দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম, রাইট? সো হিয়ার স্টার্টস দ্য টপিক Indian Constitution. So basically, what is Constitution? প্রথমে আমরা বুঝে নিই। Constitution means a set of some laws or rules or regulations that helps the government to run a country, right? একটা দেশ চালানোর জন্য কিছু লজ আমরা ফলো করি, কিছু রুলস বা রেগুলেশনস আমরা ফলো করে চলি, সবাই কিছু আইন ফলো করে চলি। দিস আর সিম্পলি কল্ড কনস্টিটিউশন। ওকে, কনস্টিটিউশনে বেসিক্যালি দুইটাই মেইন ইম্পর্টেন্ট ফিচার, যেটা মানে কী একটা হচ্ছে ইট লিমিটস দ্য পাওয়ার অফ দি গভর্নমেন্ট। কনস্টিটিউশন কী করে গভর্নমেন্টের পাওয়ারটাকে লিমিট করে রাখে, যাতে গভর্নমেন্ট ওর পাওয়ারটাকে মিসইউজ না করে, রাইট? and at the same time it gives some rights and freedoms to the people of a state. So একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশনের মানে যে দেশ গণতান্ত্রিক দেশ বা ডেমোক্রেটিক স্টেট, সেখানে কনস্টিটিউশনের ফিচার হচ্ছে এই দুইটাই, যে গণতন্ত্র মানে হচ্ছে কি, ডেমোক্রেসি মানে কি, পিপুলের হাতে পাওয়ার থাকে। সো দ্য সেন্টার অফ দ্য পলিটিক্স ইজ পিপুল। সো পিপুলের পাওয়ার যাতে মানে পিপুলের উপর যাতে পাওয়ার মিস ইউজ না করে গভর্নমেন্ট, সো ইট লিমিটস দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দেন ইট অলসো গিভস সাম রাইটস অ্যান্ড ফ্রিডমস টু দি পিপুল, রাইট? সো নাও হোয়াট ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্সের থ্রুতে এটা ডিসকাস করে নেব। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যেটা ফার্স্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ইন্ডিয়ার যে কনস্টিটিউশন, ইট ইজ দ্য লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, সো ইট ইজ এ রিটেন কনস্টিটিউশন যেখানে সব কিছু এভরিথিং ইজ রিটেন। ওকে, অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটার মধ্যে অরিজিনালি মানে যখন কনস্টিটিউশনটা বানানো হয়েছিল, কবে বানানো হয়েছিল? 26th November 1949। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এগুলো আমরা কভার করছি। সো যখন বানানো হয় তখন 395টা আর্টিকেলস ছিল, 22টা পার্ট ছিল অ্যান্ড 8টা শিডিউল ছিল। ওকে, প্রেজেন্টলি দেয়ার আর 12 schedules, right? So Indian constitution is also partly rigid and partly flexible. Rigid মানে কি, যেটা টাফ, which is very tough to change, ইজিলি কোনো চেঞ্জেস আনা যায় না। ওকে, না constitution of a country, it needs to be changed, right? It needs to be changed from time to time, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জেস আনা দরকার। সো ইট ইজ পার্টলি ফ্লেক্সিবল। সো দ্যাট মিনস কিছু পার্ট আছে যেগুলো চেঞ্জ করা খুবই টাফ, আর কিছু পার্ট আছে যেগুলোকে মানে খুব ইজিলি চেঞ্জ করা যায়। ওকে, দেন ইট ইজ দ্য সুপ্রিম ল অফ দি ল্যান্ড। ইন্ডিয়ার যে কনস্টিটিউশন, এটাই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে সুপ্রিম ল। ইভেন দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য আদার মিনিস্টার্স, দ্য চিফ জাস্টিস, ওকে, সবাই কিন্তু এই কনস্টিটিউশনের কথা শুনেই কিন্তু কাজ করে, রাইট? দেন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইয়েস, ইন্ডিয়ার মধ্যে আমরা জানি গভর্নমেন্টের 3টা অর্গান থাকে, লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, রাইট? লেজিসলেচার মানে হচ্ছে যেটার কাজ কনস্টিটিউশনের মধ্যে নতুন ল বানানো বা অ্যাড করা। এক্সিকিউটিভের কাজ হচ্ছে ওই লটাকে অ্যাপ্লাই করা। অ্যান্ড জুডিশিয়ারি হুইচ মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ একটা একটার সাথে রিলেটেড, মানে লেজিসলেচার থেকেই কিন্তু এক্সিকিউটিভ আসে, বাট জুডিশিয়ারি ইজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট। হোয়াই? বিকজ জুডিশিয়ারি মিনস কোর্ট। এবার কোর্ট যদি ইন্ডিপেন্ডেন্ট না থাকে তাহলে মানুষ কার উপর ভরসা করবে, রাইট? লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভের মধ্যে তো আমরা সব মন্ত্রী, মিনিস্টার, এমপি, এমএলএ ওদেরকে পাচ্ছি না। কোর্ট মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, যাতে কোর্ট কোনো সময় এই লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভের কথায় কাজ না করে। ওকে, সো দ্যাট কমন পিপুলরা যাতে বিশ্বাস রাখতে পারে কোর্টের উপর। ওকে, অ্যান্ড বাইকেমার লেজিসলেচার। ইয়েস, ইন্ডিয়ার কনস্টিটিউশনের মধ্যে দেওয়া আছে যে আমাদের যে লেজিসলেচার মানে পার্লিয়ামেন্ট, ওকে, ইট ইজ বাইকেমারেল। সো বাইকেমারেল বেসিক্যালি মিনস যেখানে 2টা হাউস থাকে। ওকে, লোকসভা অ্যান্ড রাজ্যসভা, রাইট? সো বেসিক ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। আবার গার্জিয়ান বা প্রোটেক্টর কাকে বলা হয়? সি, ফাদার আর গার্জিয়ানের মধ্যে তফাৎটা কি? ফাদার মিনস দি বায়োলজিক্যাল ফাদার, রাইট, হু গিভস আস বার্থ। অ্যান্ড প্রোটেক্টর বা গার্জিয়ান মানে হচ্ছে যে আমাদের বায়োলজিক্যাল প্যারেন্ট না, বাট দোজ হু আর প্রোটেক্টিং আস অর গার্ডিং আস। ওকে, সো বি.আর. আম্বেদকর তো ফাদার, বাট বি.আর. আম্বেদকর তো আজকের দিনে আর জীবিত নয়। ওকে, সো হু ইজ গার্ডিং অর প্রোটেক্টিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইট ইজ দি সুপ্রিম কোর্ট, সো জুডিশিয়ারি, রাইট? দেন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা কবে বানানো হয়েছে? 26th November 1949-এ। এটা কবে থেকে কাজ করা শুরু করলো বা ইট কেম ইনটু ইফেক্ট? ওকে, ফ্রম 26 January 1950। সো 26 জানুয়ারিতে আমরা রিপাবলিক ডে সেলিব্রেট করি। ওকে, দেন কনস্টিটিউশন ওয়াজ ফ্রেমড বাই দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, যেটা 1946-এ ইন্ডিয়াতে এসেছিল। 1946 থেকে আমাদের কনস্টিটিউশন বানানোর কাজ শুরু হয়েছিল। অ্যান্ড ইট টুক 2 years 11 months and 18 days টু ফর্ম দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। 2 বছর 11 মাস and 18 দিন। ওকে, দ্যাট মিনস অলমোস্ট 3 years টাইম
it took to frame the Indian Constitution. Okay, তো এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট পার্টস দেখবো। আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে অরিজিনালি 22টা পার্টস আছে, বাট রাইট নাও যদি আমরা এই যে অ্যামেন্ডমেন্টসগুলোকে যদি কভার করি, যেমন এই যে পার্ট 4A, এরকম 51A, এগুলোকে যদি কভার করি, দেন কারেন্টলি ইট হ্যাজ 25 আর্টিকলস। ওকে, যার মধ্যে ইম্পর্টেন্ট ওই পার্টগুলো যেগুলো ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট ফর এনি আপকামিং কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট পার্টস সেগুলো আমরা যদি দেখি, যেমন পার্ট 1, যেখানে আমরা ইউনিয়ন অফ দি ইন্ডিয়া মানে ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ওকে, ইন্ডিয়ার মানে ইউনিয়ন আর এটা যে জায়গা বা অঞ্চল সেটার ব্যাপারে জানি। দেন পার্ট 2-র মধ্যে আমরা সিটিজেনশিপের ব্যাপারে জানি, নাগরিকত্বের ব্যাপারে জানতে পারি। পার্ট 3 ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, আর্টিকেলসও সাইড বাই সাইড দেওয়া, যেমন পার্ট 1 to 4 আর্টিকেল। সিটিজেনশিপে আমরা আর্টিকেল 5 থেকে 11 অবধি পাই। ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 আর্টিকেল 12 to 35 অবধি আমরা পাই। পার্ট 4 ডিরেক্টিভ প্রিন্সিপালস বা ডিপিএসপি যেটাকে আমরা বলি, সেটা আর্টিকেল 36 থেকে 51 অবধি পাচ্ছি। দেন পার্ট 4A, এই যে পার্ট 4 পরে 4A, তো এরকম যদি আমরা অ্যামেন্ডমেন্টসগুলোকেও কারেক্ট করি তাহলে কী হবে, মানে সবগুলোকে যদি ইনক্লুড করি তাহলে ইট ইজ মোর দেন, মানে ইট ইজ কারেন্টলি 25। ওকে, তো পার্ট 4 আন্ডারে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস পাই, হুইচ ইজ অলসো আন্ডার আর্টিকেল 51A। ওকে, দেন পার্ট 15 আন্ডারে আমরা ইলেকশন পাই, কীভাবে ইলেকশন ইন্ডিয়ার মধ্যে করানো হয়। ওকে, অ্যান্ড পার্ট 20 আন্ডারে আমরা অ্যামেন্ডমেন্ট প্রসিজারের ব্যাপারে পাই, আর্টিকেল 368। তো দের আর 25 আর্টিকেলস, বাট 25টা আমাদের শিখতে লাগবে না, আমাদের মেইনলি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমি এখানে কভার করেছি। ওকে, then important schedules. Now in Indian constitution originally there were 8 schedules, but currently it has 12 schedules, right? তো again সব শিডিউল আমাদের ইম্পর্টেন্ট না, যেগুলো থেকে কোয়েশ্চেন্স আসার চান্সেস বেশি ওইগুলোকে আমরা দেখবো। যেমন ফার্স্ট শিডিউল মেইনলি ডিল করে দ্য লিস্ট অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, মানে ইন্ডিয়ার মধ্যে আমরা জানি আজকের দিনে 28টা স্টেটস আছে আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে, সো এটা আমরা ফার্স্ট শিডিউলে পাই। দেন দ্য ফোর্থ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানের মধ্যে আমরা স্পেশালি রাজ্যসভার মধ্যে যে সিটস অ্যালোকেট করা হয়, ঠিক আছে, রাজ্যসভার মধ্যে 245টা সিটস আছে, এর মধ্যে 233টা সিটসের মধ্যে ইলেকশন হয়, এগুলোর ব্যাপারে আমরা পাই রাজ্যসভার মধ্যে কোথায়, ফোর্থ শিডিউলে। ওকে, দেন সিক্স শিডিউল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য আসাম পয়েন্ট অফ ভিউ বা আসাম গভর্নমেন্ট এক্সামের জন্য। হয় বিকজ সিক্স শিডিউল কন্টেন্স প্রভিশনস এস টু অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবেল এরিয়াস, ঠিক আছে, সিক্স শিডিউল মেনলি ট্রাইবেল এরিয়াসগুলোর অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে আলাপ করে, কোন কোন স্টেটে, পার্টিকুলারলি নর্থ ইস্ট ইন্ডিয়া লাইক আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4টা নর্থ ইস্টার্ন স্টেট, আসাম, মেঘালয়, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা, এই 4টা স্টেটে যে ট্রাইবেল পিপুলরা আছে ওদের অ্যাডমিনিস্ট্রেশন বা ওদের এরিয়াসগুলোকে কীভাবে কভার করা হবে সেটা এখানে আমরা সিক্স শিডিউলে পাই। দেন দ্য এইথ শিডিউল ইট ডিলস উইথ দ্য ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা পাই, সেটা নিয়ে ডিল করে। ওকে, দেন 11 নাম্বার শিডিউল যেটা, সেখানের মধ্যে আমরা পঞ্চায়েতের ব্যাপারে পাই, অ্যান্ড 12 নাম্বার শিডিউল যেটা, সেটার মধ্যে আমরা মিউনিসিপ্যালিটির ব্যাপারে পাই। সো 11 শিডিউল যেটা, সেটা 73rd অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছিল। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে 73rd নাম্বার অফ চেঞ্জ ইন দ্য কনস্টিটিউশন, আর মিউনিসিপ্যালিটিটা 74th নাম্বার অফ চেঞ্জ ইন দ্য কনস্টিটিউশনে করা হয়। ওকে, অ্যান্ড বোথ দ্য অ্যামেন্ডমেন্টস টুক প্লেস ইন দ্য ইয়ার 1992, 1993। ওকে, 1992 অ্যান্ড 93, সিমিলারলি 1992 অ্যান্ড 93, রাইট। সো এগুলো আমরা ইন ডিটেলসে নেক্সট ভিডিওসগুলোর মধ্যে কভার করতে থাকবো, এখানে জাস্ট আমরা কুইকলি রিভাইজ করছি। ওকে, নাও ইম্পর্টেন্ট আর্টিকেলস কয়েকটা আমরা দেখে নিই, যেমন আর্টিকেল 14-এর মধ্যে আমরা পাই ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আসে এটা, রাইট টু ইকুয়ালিটি আন্ডারে। আর্টিকেল 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানের মধ্যে আমরা পাই প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, মানে কোনো রকমের যাতে কোনো ডিসক্রিমিনেশন যাতে না হয়। ওকে, মানে বৈষম্যতা যাতে না হয় অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, ঠিক আছে, সো রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, এগুলোর উপর যাতে কোনো মানুষের সাথে আমরা কোনো রকমের ডিসক্রিমিনেশন না করি। সো ওইটার উপরই বেস করে একটা মুভিও এসেছিল রিসেন্টলি, আর্টিকেল 15, রাইট। দেন আর্টিকেল 70 এগেন ইম্পর্টেন্ট, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আমরা জানি আমাদের সোসাইটির মধ্যে কিছু সেকশন অফ পিপল আছে যাদেরকে আমরা আনটাচেবল হিসাবে ট্রিট করি, ঠিক আছে, যেরকম যারা সুইপারের কাজ করে, রাইট, যারা দলিতস। তো এই যে আনটাচেবিলিটি যেটা, সেটা আজকের দিনে খুবই খারাপ, ঠিক আছে, সো সেটাকে অ্যাবলিশ করা হয়েছে আন্ডার আর্টিকেল 17। দেন আর্টিকেল 19 রাইট টু ফ্রিডমের আন্ডারে এগেন আমরা 6টা ফান্ডামেন্টাল ফ্রিডম পাই, ঠিক আছে, মানে যেরকম আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের 6টা ফান্ডামেন্টাল ফ্রিডমও আছে। সো 6টা ফান্ডামেন্টাল ফ্রিডম কী কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমরা পেয়ে যাচ্ছি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, কথা বলার অধিকার, কোনো কিছু এক্সপ্রেস করার অধিকার আছে। ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি, কোনো একটা জায়গার মধ্যে কয়েকজন মানুষ একসাথে অ্যাসেম্বল করা। ফ্রিডম টু ফর্ম এনি অ্যাসোসিয়েশন, কোনো ক্লাব বানানো বা কোনো এনজিও বানানো, ঠিক আছে। দেন রাইট টু মুভ ফ্রিলি, ফ্রিডম টু মুভ ফ্রিলি, ঠিক আছে, মানে ইন্ডিয়ার যে কোনো পার্টি আমরা ফ্রিলি যাতে মুভ করতে পারি, আসা যাওয়া করতে পারি। ফ্রিডম টু ডিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি, কর্মবিশেষে মানে কাজ করার জন্য আমরা ইন্ডিয়ার যে কোনো জায়গাতে, এক্সেপ্ট সাম স্পেশাল অর প্রোটেক্টেড এরিয়াস, আমরা ইন্ডিয়ার যে কোনো জায়গাতে কী করতে পারবো, আমরা থাকতে পারবো, সেটেল হতে পারবো। ওকে, অ্যান্ড রাইট টু প্র্যাকটিস
এনি প্রফেশন মানে ফ্রিডম অফ প্রফেশন, আমি আমার ইচ্ছে মতো যে কোনো কাজ বা প্রফেশন বা অকুপেশন করতে পারবো, ঠিক আছে। সো 6 ফান্ডামেন্টাল ফ্রিডমস। কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল ফ্রিডম বা হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফান্ডামেন্টাল ফ্রিডম, লাইক দিস। দেন আর্টিকেল 21 এগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যেটা স্পেশালি রেগিংয়ের এগেনস্টে, ঠিক আছে, আমরা পাই। এই যে রিসেন্টলি যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা দেখছি রেগিং নিয়ে একটা ইস্যু চলছে, বা যে কোনো আমরা লাইক স্টুডেন্টসের সুইসাইড কেস দেখতে পাচ্ছি বিকজ অফ রেগিং, ঠিক আছে। তো আর্টিকেল 21 নিয়েও কিন্তু একটা অনেক পুরোনো একটা মুভি আছে, টেবিল নাম্বার 21, যেখানে আমরা ওই রেগিংয়ের ব্যাপারেই দেখেছি যে কী বলে যে আমাদের লাইফ অ্যান্ড আমাদের পার্সোনাল লিবার্টির মধ্যে কোনো মানুষ এসে কিন্তু হ্যাম্পার করতে পারবে না। সো রেগিং ইজ এ কাইন্ড অফ ভায়োলেশন অফ আর্টিকেল 21, রাইট। ওই আর্টিকেল 21 এর আন্ডারে, ঠিক আছে, যেমন আমাদের ইম্পর্টেন্ট আর্টিকেলস, তো আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশন অরিজিনালি 395টা আর্টিকেলস আছে, বাট ওই যে ওইগুলোকে যদি আমরা কাউন্ট করি তাহলে ইট ইজ মোর দেন 448 আজকের দিনে, রাইট। সো আর্টিকেল 21 এর আন্ডারে আমরা রাইট টু এডুকেশনও পেয়ে যাই, মানে বাঁচার জন্য এডুকেশনেরও দরকার, রাইট। দেন আর্টিকেল 40 আন্ডারে আমরা ভিলেজ পঞ্চায়েত পাই, ঠিক আছে, যেটা ডিপিএসপির আন্ডারে। দেন 44 আন্ডারে ইউনিফর্ম সিভিল কোডের ব্যাপারে পাই, ওকে, যেখানে সিভিল ল সবার জন্য সমান থাকবে। আর্টিকেল 45 আন্ডারে আমরা পাই ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, যাতে স্টেট প্রোভাইড করে টু এভরি চিলড্রেন ইন এনি গভর্নমেন্ট স্কুল, রাইট। দেন আর্টিকেল 50 আন্ডারে আমরা পাই সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দি এক্সিকিউটিভ, যেটা আমরা একটু আগে দেখলাম যে জুডিশিয়ারিকে সবসময় এক্সিকিউটিভ থেকে আলাদা রাখা। নাহলে কী হবে, জুডিশিয়ারির মধ্যে কোর্টের মধ্যে কোনো যদি কেস যায় কোনো মন্ত্রী বা মিনিস্টারের এগেনস্টে, ওদের এগেনস্টে ওই কেসটা কার্যকরী হবেই না, ঠিক আছে না। সো জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে যতই মন্ত্রী বা যত প্রাইম মিনিস্টারের যদি কেস হয় না কেন, জুডিশিয়ারি ওই কেসে পার্টিসিপেট করবে, রাইট। দেন পার্ট 4A ফান্ডামেন্টাল ডিউটিজে আমরা পাই আর্টিকেল 51 এর আন্ডারে, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিস অরিজিনালি 10টা ছিল, বাট আজকের দিনে আমরা 11টা ফান্ডামেন্টাল ডিউটি পাই, যেটা 2002-তে 86 অ্যামেন্ডমেন্ট বা চেঞ্জের দ্বারা 11th ফান্ডামেন্টাল ডিউটিটাকে অ্যাড করা হয়েছে, ওকে। আর্টিকেল 54 আন্ডারে আমরা ইলেকশন অফ দি প্রেসিডেন্ট পেয়ে থাকি, ঠিক আছে। এখানে ওই আর্টিকেলগুলোই দেওয়া হয়েছে যেগুলো থেকে এখন অবধি এক্সামে কোয়েশ্চেন্স এসে গেছে, ওকে। আর্টিকেল 72 আন্ডারে পার্ডনিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট। পার্ডনিং পাওয়ার বেসিক্যালি মিনস যদি কোনো মানুষকে ফাঁসির সাজা বা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় বা ডেথ পানিশমেন্ট দেওয়া হয়, ইট ইজ অনলি উইথ দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, যে উনি ওই পার্সনটাকে পার্ডন করতে পারবেন, মানে ওই ফাঁসির সাজাটা ক্যান্সেল করতে পারবেন, ওকে। ডেথ পানিশমেন্ট ক্যান বি ক্যান্সেলড। দেন কম্পোজিশন অফ রাজ্যসভা, আর্টিকেল 80 আন্ডারে আমরা রাজ্যসভার ব্যাপারে জানতে পারি। আর্টিকেল 81 আন্ডারে আমরা লোকসভার ব্যাপারে জানতে পারি। আর্টিকেল 110 আন্ডারে আমরা মানি বিলের ব্যাপারে জানতে পারি। দেন আর্টিকেল 112 আন্ডারে আমরা বাজেটের ব্যাপারে জানতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 110 অ্যান্ড 112 মেনলি কিন্তু মানি বিল অ্যান্ড বাজেটের ব্যাপারে, ওকে। যেখানে সোল পাওয়ারফুল কে থাকে, লোকসভা থাকে, রাইট। লোকসভার আন্ডারে মেইন পাওয়ারটাই থাকে, রাজ্যসভার পাওয়ারটা লেস থাকে এখানে। দেন আর্টিকেল 148 আন্ডার আমরা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পেয়ে থাকি, দ্যাট ইজ কেক যেটাকে বলা হয়, ওকে। দেন আর্টিকেল 352 আন্ডারে ন্যাশনাল ইমার্জেন্সি পাই। আর্টিকেল 356 আন্ডারে আমরা স্টেটস ইমার্জেন্সি পাই বা প্রেসিডেন্টস রুল ইন এ স্টেট পাই। অ্যান্ড আর্টিকেল 360 আন্ডারে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি পাই। আর আর্টিকেল 368 আন্ডারে আমরা কীভাবে কনস্টিটিউশনের মধ্যে অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটার ব্যাপারে আমরা পাই, রাইট। সো দিজ আর সাম ইম্পর্টেন্ট আর্টিকেলস যেগুলো থেকে কোয়েশ্চেন্স এখন অবধি এসে গেছে এক্সামে, রাইট। So let us now revise these topics from this part through some MCQs, okay. So how many articles are originally there in the Indian Constitution? Originally কয়টা article? Originally 395, but presently যদি আমরা count করি তাহলে it is 448, right? Then next is how many parts are originally there in the Indian Constitution? কয়টা part originally 22টা ছিল, but presently যদি আমরা count করি then it is 25, right? Then how many schedules are originally there in the Constitution? Originally তো 8টা শিডিউল, but presently যদি আমরা count করি then it is 12 schedules, right? Then who is called the guardian of Indian Constitution? Indian Constitution guardian কাকে বলা হয়? ফাদার যদি বলা হয় তাহলে তো B.R. আম্বেদকর, but guardian যদি বলা হয় then it is only Supreme Court of India, right? Then how many days it took to frame the Indian Constitution? Very simple question. It means answer is 2 years 11 months, মানে it took 2 years 11 months and 18 days, right? So option number 3. Then states which find mention in 6th schedule of Indian Constitution. 6th schedule আমরা কোন স্টেটের ব্যাপারে মানে পাই ট্রাইবাল এরিয়াজের ব্যাপারে? এখানে অপশন 1 আসাম এন্ড মেঘালয়, অপশন 2 ত্রিপুরা, অপশন 3 মিজোরাম, অপশন 4 অল অফ দ্য অ্যাবাভ. Obviously answer will be all of the above, right? আসাম, মেঘালয়, ত্রিপুরা এন্ড মিজোরাম. Then when was the Indian Constitution adopted? কবে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়েছে বা বানানো হয়েছে? এখানেই কিন্তু কনফিউশন হয়, বিকজ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন 26 November 1949 অ্যান্ড ইট স্টার্টেড ওয়ার্কিং, এটা কাজ করা শুরু করলো ঠিক আফটার 2 months, ওকে. সো 2 months পর, দ্যাট মিনস 26 January 1950. Then who is known as the father of Indian Constitution? Yes, obviously very simple question, Dr. B.R. Ambedkar. Which part of the Indian Constitution deals with directive principles of states policy? DPSP কোন পার্টের আন্ডারে আমরা পাই? Answer is part 4, Article 36 থেকে 51 এর আন্ডারে, রাইট. Part 3 আন্ডারে আমরা পাই ফান্ডামেন্টাল রাইট, রাইট. Then which part of the Constitution deals with the concept of citizenship? কোন পার্টের আন্ডারে আমরা সিটিজেনশিপের ব্যাপারে পাই? Part 2 এর আন্ডারে পাই, রাইট. Part 2 Article 5 থেকে 11 অবধি. Then
হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দি রিকগনাইজড ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া? ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইন্ডিয়ার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেসের ব্যাপারে আমরা কোন শিডিউলের মধ্যে পাই? ইট ইজ দি 8th শিডিউল। ওকে, দেন রাইট টু এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট অফ চিলড্রেন আন্ডার হুইচ আর্টিকল? অবভিয়াসলি ইট ইজ আর্টিকল 21A। ওকে, দেন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইজ এ ফান্ডামেন্টাল ফ্রিডম আন্ডার হুইচ আর্টিকল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আমরা কোন আর্টিকল আন্ডারে পাই? ইট ইজ আর্টিকল 19, রাইট? দেন হুইচ আর্টিকল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর ন্যাশনাল ইমার্জেন্সি? ন্যাশনাল ইমার্জেন্সি আমরা কোন আর্টিকলে পাই? ইট ইজ আর্টিকল 352, রাইট? দেন হুইচ আর্টিকল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গিভস পার্ডনিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট? প্রেসিডেন্টকে যে পার্ডনিং পাওয়ার, ডেথ পানিশমেন্টকে ক্যান্সেল করার পাওয়ার কোন আর্টিকল আমরা পাই? ইট ইজ আর্টিকল 72, ওকে? So that's all for today. I hope that this video will be very much beneficial for you in your upcoming competitive examinations or any other examinations. And likewise this series will continue যেখানে আমরা ইন্ডিয়ান পলিটির আরও যেগুলো কনসেপ্টস রয়েছে সেগুলোকে ডিসকাস করবো, and এইভাবে রিভিশন করবো through some MCQs. Okay, so till then have a good day. Thank you.